আজকের এই জাদুকরী আলোচনায় সবাইকে স্বাগত। কোনো রকম লম্বা ভূমিকা না করে চলুন সরাসরি ঝাঁপিয়ে পড়ি লেখিকা নাজিয়াতুল ফাতাহ এর লেখা এক অসাধারণ চমৎকার উপন্যাস চাঁদের দেশে পরীর মেলার জাদুকরী জগতে। একটা জাদুকরী আর অ্যাডভেঞ্চারে ভরপুর দুনিয়া, যেখানে কল্পনার ডানা একেবারে বাস্তবের সাথে মিশে যায়। চলুন এই অবিশ্বাস্য অভিযান আর রহস্যে ঘেরা গল্পগুলোর ভেতরের দারুণ সব ঘটনা আজ আমরা একটু বিশ্লেষণ করে দেখি। গল্পটার শুরুতেই কিন্তু একটা দারুণ চমক আছে। ৮ বছর বয়সী এক সাধারণ মেয়ে, নাম তার মিতা। সে আপন মনে একটা গাছের নিচে বসে গান গাইছে। আচ্ছা ভাবুন তো, ঠিক তখনই আকাশ থেকে ডানাওয়ালা ছোট্ট অপূর্ব সুন্দর একটা মেয়ে নেমে এসে যদি বলে সে একজন পরী। ঠিক এই একটা মুহূর্তেই একদম সাধারণ একটা বিকেল পুরোপুরি বদলে গিয়ে রূপ নেয় এক অসাধারণ জাদুকরী অভিজ্ঞতায়। আর এভাবেই মিতার পরিচয় হয় ফুলপরী মালার সাথে। প্রশংসিত লেখিকা নাজিয়াতুল ফাতাহের এই কল্পনার জগৎটা আসলে জাদুর অসীম ক্ষমতাকে দারুণভাবে তুলে ধরেছে। চোখের পলকেই মিতা ওই গাছের নিচ থেকে উড়ে সোজা চাঁদের দেশে চলে যায়। আর সবচেয়ে মজার আর রোমাঞ্চকর ব্যাপার কি জানেন? মিতার নিজের কিন্তু কোনো ডানা নেই। সে কেবল তার নতুন পরিবন্ধু মালার হাত ধরেই ওই অসীম আকাশে ভেসে বেড়াচ্ছে। একেবারে জাদুকরী একটা ব্যাপার। তো চাঁদের দেশে তারার মেলায় পৌঁছানোর পর মিতা যা দেখল সেটা এক কথায় অবিশ্বাস্য। এটা কিন্তু জেসে মেলা নয়, একেবারে চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো একটা জাদুকরী জায়গা। ভাবুন, ফুলের মালা দিয়ে সাজানো এক বিশাল দরজা, ডিম লাইটের মতো মিটিমিটি জ্বলতে থাকা জাদুকরী সব ফুল, আর গোলাপি শাপলায় ভরা একটা নদী। আর হ্যাঁ, সবচেয়ে লোভনীয় ব্যাপারটা হলো পরী দাদিমার নিজ হাতে বানানো দারুণ সুস্বাদু পায়েস। মিতার মতো একজন মানুষের ক্ষুধা মেটানোর জন্য এর চেয়ে নিখুঁত আর কি হতে পারে, তাই না? কিন্তু গল্পের এই আরামদায়ক আর জাদুকরী পরিবেশটা খুব বেশি সময় স্থায়ী হয় না। হঠাৎ করেই চাঁদের দেশের মাটি থরথর করে কাঁপতে শুরু করে, একেবারে ভূমিকম্প। আর ঠিক তখনই দৈত্য নামের একদল দুষ্ট প্রাণী তারার মেলায় আচমকা আক্রমণ করে বসে। মানে গল্পের আমেজটা মুহূর্তের মধ্যেই চরম বিস্ময় থেকে এক ভীতিকর আর শ্বাসরুদ্ধকর অ্যাকশনের রূপ নেয়। এখন প্রশ্ন হল, দৈত্যদের এ ভয়ঙ্কর আক্রমণের পেছনে আসলে কারণটা কি? এর পেছনে লুকিয়ে আছে এক পুরনো জাদুকরী ক্ষোভ। শক্তিশালী পরী রানী নাকি দৈত্যদের রাজাকে বিয়ে করতে রাজি হননি। আর পরীদের জাদু যেহেতু অনেক শক্তিশালী, দৈত্যরা সরাসরি তাদের তেমন কিছু করতে পারে না। তাই তারা সুযোগ পেলে মেলা থেকে পরীদের তুলে নিয়ে যাওয়ার একটা চেষ্টা চালায়। কিন্তু এই হুড়োহুড়ির মধ্যে ঘটে যায় একটা মারাত্মক ভুল। তারা ভুলে মিতার মানব বন্ধু টিনাকেই অপহরণ করে বসে। টিনাকে তো বাঁচাতে হবে। মিতার কাছে তো আর জাদুর কাঠি নেই, কিন্তু তার কাছে এর চেয়েও দারুণ একটা অস্ত্র আছে। আর তা হল তার উপস্থিত বুদ্ধি। গায়ের জোরে মারামারি করার বদলে সে এক দারুণ ফন্দি আটে। ক্ষুধার্ত দৈত্যদের জন্য সে ঘুমের ওষুধ মেশানো একটা কেক তৈরি করে। আর জানেন তো, পরিকল্পনাটা একদম নিখুঁতভাবে কাজে লেগে যায়। তারা টিনাকে খাঁচা থেকে উদ্ধার করে, আর ভোর হওয়ার ঠিক ১৫ মিনিট আগে পৃথিবীতে ফিরে আসার এই রোমাঞ্চকর পলায়ন পর্বটা সফলভাবে শেষ করে। একদম রুদ্ধশ্বাস একটা মিশন। তবে জাদুর এই খেলা কিন্তু কেবল চাঁদের দেশেই আটকে থাকে না। পৃথিবীতে ফিরে মিতাকে বাস্তবের এক ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হতে হয়। কিছু ছিনতাইকারী জুনিয়া নামের একটা ছোট্ট ছেলেকে জোর করে গাড়িতে তুলে অপহরণের চেষ্টা করছিল। ঠিক এখানেই আমরা দেখতে পাই চাঁদের দেশে সেই সাহসিকতা বাস্তবে কিভাবে কাজে লাগে। মিতা তখন মালার দেওয়া একটা সোনার বাঁশি বাজায়, আর বাঁশির শব্দে মুহূর্তেই মালা পৃথিবীতে চলে আসে এবং মিতাকে এনে দেয় এক অসীম জাদুকরী শক্তি। এই জাদুকরী শক্তি পেয়ে ৮ বছরের ছোট্ট মিতা যা করল সেটা রীতিমতো অভাবনীয়। সে এক টানে ওই পূর্ণবয়স্ক ছিনতাইকারীকে মাটিতে ফেলে দেয় এবং তার গালে প্রচণ্ড জোরে একটা ঘুষি মারে। পাও! একটা ছোট্ট মেয়ের এমন অতিমানবিক শক্তি দেখে ছিনতাইকারীরা এতটাই ঘাবড়ে যায় যে তারা গাড়ি নিয়ে চোখের পলকে সেখান থেকে পালিয়ে যায়। পুরো গল্পের মধ্যে এটা নিশ্চিতভাবেই অন্যতম সেরা একটা অ্যাকশন দৃশ্য। তো এরকম একটা টান টান উত্তেজনার পর গল্পের আবহে আসে এক চমৎকার শান্ত পরিবর্তন। আধুনিক দিনের সুপারহিরোদের মতো অ্যাকশন থেকে আমরা ফিরে যাই আমাদের একদম চিরচেনা আরামদায়ক একটা পরিবেশে। গ্রামের বাড়িতে গ্রীষ্মের এক গরম রাত, লোডশেডিং চলছে। আমাদের সবার কাছেই খুব পরিচিত একটা দৃশ্য, তাই না? আর মিতা বসেছে তার নানুর কাছে,
রাজকুমারী স্বর্ণলতার এক চিরায়ত রূপকথার গল্প শোনার জন্য। মিতার নানু এবার এমন এক খলনায়কের গল্প শুরু করলেন যে চাঁদের দেশের ওই দৈত্যদের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। নাম তার খড়গনাথ রাক্ষস। এই ভয়ঙ্কর রাক্ষসটা রাজকুমারীর প্রেমে পড়েছিল, কিন্তু রাজা সুদীপচন্দ্র যখন সেই বিয়ের প্রস্তাবটা নাকচ করে দেন, তখন রাক্ষসটা ক্ষোভে অরুণদ্বীপের পুরো রাজ্যকে অভিশাপ দিয়ে বসে। সে রাজাকে বানিয়ে দেয় একটা সোনালি মাছ, আর রাজ্যের সমস্ত প্রজাকে বানিয়ে দেয় পাথর। বুঝতেই পারছেন এখানে বিপদের মাত্রাটা কতটা বেশি। এখন এই অভিশপ্ত রাজ্যকে কে রক্ষা করবে? কোনো সুদর্শন রাজপুত্র? একেবারেই না। এই গল্পের নতুন নায়ক হল মাধব, একজন খুব সাধারণ, দরিদ্র, পিতৃহীন রাখাল ছেলে, যার প্রতিদিনের খাওয়ার বলতে ছিল শুধুই সাদামাটা পাস্তা। কিন্তু তার জীবনটা পুরোপুরি পাল্টে যায় যখন সে পুকুরে ছিপ দিয়ে মাছ ধরতে গিয়ে ভুলবশত ওই অভিশপ্ত রাজকুমারীকে ধরে ফেলে, যে কিনা তখন একটা মৎস্যকন্যা হয়েছিল। কি অদ্ভুত একটা ব্যাপার, তাই না? মাধবের এই দরিদ্র অবস্থা দেখে মৎস্যকন্যা রাজকুমারী তাকে এক অসাধারণ উপহার দেয়, একটা জাদুকরি হাঁড়ি। না, এটা মোটেও কোনো সাধারণ হাঁড়ি নয়। এই হাঁড়ির কাছে যে খাবারই চাওয়া হোক না কেন, জাদুর সাহায্যে এটা ঠিক সেই খাবারটাই তৈরি করে দেবে। ব্যাস, মুহূর্তের মধ্যেই মাধব আর তার মায়ের সেই সাধারণ পাস্তা খাওয়ার দিন শেষ। তারা মুরগির ঝোল, গরুর ভুনা, ডিমের কোরমা আর পায়েসের মতো চমৎকার সব রাজকীয় খাবার উপভোগ করতে শুরু করে। পেট ভরে এমন মজার সব খাবার খাওয়ার পর মাধবের মনে যেন এক অসীম সাহসের জন্ম হয়। রাজকুমারী তার অভিশপ্ত পিতা আর পাথরে পরিণত হওয়া প্রজাদের জন্য কাঁদছে, এটা দেখে এই সাধারণ রাখাল ছেলেটি এক অসাধারণ প্রতিজ্ঞা করে বসে। সে রাজকুমারীর হারানো সবকিছু ফিরিয়ে দেওয়ার কথা দেয়। কিন্তু কিভাবে? তার তো নিজের কোনো জাদুকরী শক্তি নেই। কিভাবে সে এত বড় একটা রাক্ষসকে হারাবে? এখানেই মাধব তার দারুণ বুদ্ধির পরিচয় দেয়। কৌশলটা যেমন ভীষণ মজাদার, তেমনই চতুর। সে রাক্ষসের কাছে গিয়ে নিজেকে একজন বিশাল জ্যোতিষী হিসেবে দাবি করে বসে, আর নিজের ক্ষমতা প্রমাণ করার জন্য সে রাক্ষসকে বলে যে ঠিক 2 মিনিট পর এখানে একটা হালকা বাতাস বইবে। এখন আমরা সবাই জানি এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা, কিন্তু ওই বোকা রাক্ষস সেটাকেই বিশাল জাদুকরী ব্যাপার ভেবে বসে। আর এই বিশ্বাস অর্জন করার সুযোগ নিয়েই মাধব কৌশলে জেনে নেয় রাক্ষসের দুর্বলতা, একটা জাদুকরী তলোয়ারের কথা। এরপর আর কি, সুযোগ বুঝে এক কোপে রাক্ষসবধ। তারই দারুণ উপস্থিত বুদ্ধিতে পুরো অভিশাপটাই ভেঙে যায়। রাজা সোনালি মাছ থেকে আবার মানুষে পরিণত হন, পাথরের প্রজারা ফিরে পায় তাদের প্রাণ, আর রাখাল ছেলে মাধবের সাথে রাজকুমারের জমকালো বিয়ে হয়। এই পুরো ঘটনাটা আমাদের একটা দারুণ শিক্ষাই দেয় যে অতিপ্রাকৃত শক্তির চেয়ে মানুষের উপস্থিত বুদ্ধি আর সাহস অনেক বেশি শক্তিশালী হতে পারে। তো এই উজ্জ্বল আর সফল রূপকথার জগৎ থেকে গল্পের আবহ মুহূর্তেই আবার বদলে যায়। আমরা চলে আসি মিতার ছোট মামার বাড়িতে। পরিবেশটা একবার কল্পনা করুন। কনকনে শীতের রাত, গ্রামে বিদ্যুৎ নেই, তারা সবাই মাত্র শীতের পিঠা খেয়েছে, আর এখন একটা মিটি জ্বলতে থাকা মোমবাতি ঘিরে সবাই গোল হয়ে বসেছে। ভয়ঙ্কর আর ছমছমে কোনো গল্প শোনার জন্য এর চেয়ে নিখুঁত পরিবেশ আর কি হতে পারে? মিতা, যে কিনা নিজেই পরীদের সাথে চাঁদের দেশে উড়ে বেরিয়েছে, সে তার মামাকে ঠিক এই প্রশ্নটাই করে বসে, আচ্ছা মামা, ভূত বলতে কি আসলেই কিছু আছে? মামা উত্তর দেন, জিন বা পরীর অস্তিত্ব থাকতে পারে, কিন্তু ভূত? ঠিক এই কথা বলেই মামা তার 2 বন্ধু বিপ্লব আর হাবিবের এক ভূতরে গল্প বলা শুরু করেন। আর এখানেই গল্পটা এক চরম উৎকণ্ঠার জন্ম দেয়। পরীর মেলা আর রাক্ষসবধের এই জাদুকরী অভিযানের পর অন্ধকারের আড়ালে আর কি ভয়ঙ্কর রহস্য লুকিয়ে থাকতে পারে, সে এক বিরাট প্রশ্ন। আজ এ পর্যন্তই। আশা করি আমাদের এই দারুণ জাদুকরী বিশ্লেষণটি সবার ভালো লেগেছে।